পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করলে এই যে সংশোধনী অন্য যেগুলো ইনসিডেন্টাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য প্রাসঙ্গিক যে আরও সংশোধনীগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি সংবিধানে চলে আসতো। কিন্তু যেহেতু আমাদের প্রার্থনা পুরোটা মঞ্জুর করা হয় নাই, অংশ বিশেষ মঞ্জুর করা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো কোর্টেরই এটা দায়িত্ব ছিল দেখা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে হলে 20-21 ধারা বাতিল করা যথেষ্ট, নাকি পঞ্চদশ সংশোধনীর আরও কিছু সংশোধনীকে বাতিল ঘোষণা করে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সংবিধানের যা কিছু আছে সব কিছুকে পুনরুজ্জীবিত করা উচিত। তো এই এক্সারসাইজটা করা হয় নাই, আমরা এটা সাবমিট করি নাই, যেহেতু আমাদের প্রার্থনা ছিল আপনি পুরোটা বাতিল করে দেন। যেহেতু উনি সিলেক্টিভলি, মাননীয় আপিল বিভাগ সিলেক্টিভলি শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে রিইনস্টেট করেছেন, কাজেই মাননীয় হাইকোর্ট বিভাগের একটা দায়িত্ব ছিল দেখা যে এটাকে সম্পূর্ণভাবে রিইনস্টেট করতে হলে কোন কোন জায়গায় সংশোধনীগুলোকে বাতিল করে ত্রয়োদশ সংশোধনীর প্রভিশনকে রিইনস্টেট করতে হবে। তো এটা মাননীয় হাইকোর্ট বিভাগ করতে পারেননি। এবং আরেকটা বড় সমস্যা, আমরা আইনগত সমস্যা যেটা হাইকোর্ট বিভাগের রায় আমরা দেখি, সেটা হলো আমরা বলেছিলাম যে যেভাবে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছিল তাতে সাংবিধানিক আইনের সিরিয়াস রকম ব্যত্যয় ঘটেছিল। এটা প্রসেসের ব্যাপার, যে পদ্ধতিতে করা হয়েছে, যেমন অনেকগুলো ধারা সংশোধন করার ক্ষেত্রে গণভোট করার প্রয়োজন ছিল। এর মধ্যে আছে আপনার প্রিএম্বেল 8 ধারা, 142 ধারা, সেই ব্যাপারে গণভোট ছাড়াই এগুলো সংশোধন করা হয়েছে। তারপরে আপনার ছিল যে পঞ্চদশ সংশোধনী আইনের একটা লং টাইটেল থাকার কথা, বিস্তৃত শিরোনাম থাকার কথা, যেখানে কি কি সংশোধনী করা হবে তার একটা বর্ণনা থাকার কথা, সেটা ছিল না। তারপরে এমনকি যেই পদ্ধতিতে সংসদীয় কমিটি এবং পরে পার্লামেন্ট এটাকে পাশ করেছে সেটা কমপ্লিট আইনগত প্রক্রিয়ার, আইনসভার আইনগত প্রক্রিয়ার কমপ্লিট অ্যাবিউজ হয়েছে। কারণ দেখা গেছে যে একজন ব্যক্তি, প্রাক্তন প্রধানমন্ত্রী, পুরো আইনসভা এবং নির্বাহী বিভাগকে ক্যাপচার করে নিয়েছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং ওনার কথা অনুযায়ী একটা স্পেশাল কমিটি যেটা গঠন করা হয়েছিল সেটা কাজ করেছে, তাদের সুপারিশ ওনার কথা অনুযায়ী পরিবর্তন করে দেয়া হয়েছে। এবং পার্লামেন্টারি প্রসিডিংস দেখলে দেখা যায় এত গুরুত্বপূর্ণ একটা সংশোধনী, যেটাকে আমি একটা মিনি সংবিধান বলা যায় বা সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন বলা যায়, এত বড় একটা সংবিধানের ব্যাপারে সংশোধনের ব্যাপারে সংসদে কোনো ন্যূনতম আলোচনা হয়নি। তো আমরা যে পঞ্চদশ সংশোধনী পাশ করার ক্ষেত্রে এত ধরনের পদ্ধতিগত ত্রুটি, এগুলো আমরা আদালতের নজরে এনেছি এবং আদালত রায়ে পর্যবেক্ষণ করেছেন যে এই সমস্ত ত্রুটিগুলো তারও দৃষ্টিতে এসছে এবং এই ত্রুটিগুলো পঞ্চদশ সংশোধনীর আছে। এবং উনি এটাও বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর যে এই সমস্ত ত্রুটি আছে এটার ব্যাপারে রাষ্ট্রপক্ষও কোনো অপোজিশন দেয় নাই। তারপরেও উনি এই ত্রুটি থাকা সত্ত্বেও পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করেন নাই এই যুক্তিতে যে পঞ্চদশ সংশোধনীতে 2-1টা ভালো জিনিস আছে। এর মধ্যে একটা হলো নারী আসন সংখ্যা বৃদ্ধি করা এবং আরেকটা হলো জীব বৈচিত্র্যর ব্যাপারে একটা ধারা আছে। তো এটা আমি মনে করি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে যে কোনো সংসদ যেই সাংবিধানিক সংশোধনীর যে পদ্ধতিগত সুরক্ষা আছে এটার তো একটা প্রয়োজনীয়তা আছে, যাতে কেউ যেন তেন প্রকারে সংবিধান সংশোধন করতে না পারে। কাজে এই পদ্ধতিগত সুরক্ষা বা সেফগার্ডের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, যে সংবিধান সংশোধনীগুলো যাতে অ্যাকুরেট প্রক্রিয়ায় পাশ হয়, যাতে করে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। এখন এই রায়ের ফলে যেটা দাঁড়ালো যে আপনি একটা দুটো ভালো জিনিস যদি একটা সংশোধনীতে ঢুকিয়ে দেন তাহলে আপনি পদ্ধতিগত ব্যাপারটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করতে পারেন। তো এটা তো আমি মনে করি যে একটা ভয়ঙ্কর উদাহরণ হিসাবে তৈরি হবে যে কোনো সংসদ ভবিষ্যতে পদ্ধতিগত সুরক্ষার প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একটা সংশোধনী আনতে পারবেন এবং তাতে একটা দুটো ভালো জিনিস যোগ করে দিবেন এবং তখন সেই একটা দুটো ভালো জিনিসের ফলে
এই পদ্ধতিগত ত্রুটি সত্ত্বেও সংশোধনীটা সাংবিধানিক বলে গণ্য হবে, তো এটা তো হতে পারে না। কাজেই এই আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আপিল বিভাগ কর্তৃক আবার দেখা প্রয়োজন এবং আবার বিচার বিশ্লেষণ করে এই রায় কতটুকু পরিবর্তন করা প্রয়োজন সাংবিধানিক শাসনের স্বার্থে, সেটা আপিল বিভাগ দেখবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই আপিলটা আজ দায়ের করেছি।